আজকে আমি অনেয়ারই বলছি, আমার যদি একবারের জন্য মনে হতো যে এটি আসলে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না, এটি সরকার পতনের আন্দোলন না, এটি আসলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা বিরোধীদের একটি কি বলবো যে একটি যেই অপচেষ্টা, এবং যেটা এখন মোটামুটি প্রমাণিত, এটা নিয়ে তো আসলে কনফিউশনের কিছু নাই। কারণ হুম, হুম, হুম। মুক্তিযোদ্ধাদের প্রতি যে আসলে একটা গোষ্ঠীর আক্রোশ ছিল কিংবা তাদের প্রতি যে বিদ্বেষ ছিল, সেটি তো আসলে তারা মানে দেখিয়ে দিয়েছে যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিল। তো আমার মনে হয় হুম। যে এই ব্যাপারগুলা, তাদের এই চেহারাটা যদি তারা 5 আগস্টের আগে উন্মুক্ত করতো, আমার মনে হয় আমি রাস্তায় নামার আগে দ্বিতীয়বার ভাবতাম। আপনি জুলাই যোদ্ধা, যেহেতু বিভ্রান্তির বশত হোক, ইলিউশনের কারণে হোক, যে কোনো কারণে হোক, আন্দোলনে ছিলেন আপনার প্রতিবাদের জায়গা থেকে, কিন্তু প্রতারিত হয়েছেন কিনা, যদি প্রশ্নটা এইভাবে করি, যে আপনি প্রতারিত হয়েছেন কিনা জুলাই যোদ্ধা হিসেবে, এবং কোন ধরনের ভুল মনে হচ্ছে কিনা? শুধু আমি না, যারা হচ্ছে জুলাইতে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং সেই সাথে যেই মানুষগুলোর আকুণ্ঠ সমর্থনে আসলে একটা রেজিম চেঞ্জ হয়েছে, সবাই প্রতারিত হয়েছে। দেখা যায় যে 1 বছরের মধ্যেও তাদের লাশ আইডেন্টিফাই হয় না। মেডিকেলের মর্গে বছরের উপরে তাদের লাশ পড়ে থাকে, এবং গণকবরে কিছু কিছু লাশের দেখা যায় এখনো আইডেন্টিফিকেশন সম্ভব হয় নাই। তো ধরেন যে একটা রেজিম চেঞ্জের জন্য যে তারা ডেসপারেট ছিল, এবং মানুষের মানে জীবনের প্রতি যে তাদের মিনিমাম কোনো দায়বদ্ধতা ছিল না, বরং তারা এই লাশের উপর দাঁড়িয়েই যে আসলে ক্ষমতায় আহরণ করতে চেয়েছিল, সেটি সাক্ষী তো আমি নিজে। আমি অন্য কার কথা কি বলবো, সেটি সাক্ষী তো আমি নিজে। এবং বর্তমান সরকারও তার খুব মানে তার থেকে খুব আলাদা সেটা আমি মনে করি না। যদি তারা রাষ্ট্রের জনগণের অধিকারটাকে আমানত হিসেবে মনে করতো, তাহলে শুধুমাত্র 7 মার্চের ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের 3টা ছাত্রকে তারা হচ্ছে অন্যায়ভাবে এইভাবে দিনের পর দিন জেলে আটকায় রাখতো না। আমাকে জামিন দিয়েছে, বাকি দুজনকে এখনো দেয় নাই। আমাদের কাছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি, ডাকসু নেত্রী, এবং অবশ্যই জুলাই যোদ্ধা শেখ তাসনিম আফরোজ ইমি। ইমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আমাদের অনুষ্ঠানে, এবং সরাসরি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। দীর্ঘ 2 মাস কারাভোগ করে এলেন আপনি, এবং কি কারণে কারাভোগ করেছেন এটি আমরা সবাই জানি। বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধটি ছিল আপনার মূলত অপরাধ। আপনার অনুভূতিটি কেমন ছিল যখন কারাগারে ছিলেন প্রায় 60 দিন? এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে ইমির বিয়ে হয়েছে মাত্র 7 মাস আগে, অর্থাৎ 4-5 মাসের মাথাতেই তাকে কারাগারে যেতে হয়েছে। সেই জায়গা থেকেই সবকিছু মিলিয়ে ইমি, আপনার অনুভূতি। আসলে কারাগারের অনুভূতি যদি বলি, যারা আপনি নিজেও তো যেহেতু অভিজ্ঞতা আপনার হয়েছে, তো আসলে যারা কারাগারে মানে গিয়েছে, তারা আসলে কেমন অনুভব করে বা তাদের জীবনটা আসলে কিরকম হয়ে যায়, সেটা আসলে কারাগারের বাইরে থেকে কখনোই বোঝা সম্ভব না। কারণ বিভিন্ন নেতাদের আত্মজীবনী বলেন বা বিভিন্ন সময় কারাগারের অভিজ্ঞতা আসলে মানে পড়ার মাধ্যমে কিছুটা মানে জানার সুযোগ হয়েছিল, কিন্তু যখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, তখন আমার মনে হয়েছে যে মানে অনেক কিছুই আসলে দেখা যেত যে আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম পরিস্থিতিতেও মানুষকে জীবন কাটাতে হয়। আহ, আপনি তো জুলাই যোদ্ধা ছিলেন, শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আপনারও কন্ট্রিবিউশন ছিল। আপনি তারপরেও 7 মার্চের যে ভাষণটি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, সেটি আপনি অনেকটা চ্যালেঞ্জ নিয়েই ভাষণটি বাজানোর জন্য উদ্যোগী হলেন। কেন বঙ্গবন্ধুর প্রতি এই ভালোবাসা? নাকি আপনাকে কেউ প্রভোগ করেছিল? অনেকে বলে যে তাকে আপনাকে ব্যবহার করেছিল, কেউ কেউ করতে চেয়েছে। আহ আসলে কি তাই? মজার ব্যাপার হচ্ছে, আমি আসলে কখনোই ধরেন যে মুক্তিযুদ্ধের বাইরে কখনো আমার অস্তিত্ব বা সত্তাকে আমি কখনো চিন্তাই করিনি। হুম, এবং হুম, আমার ধরেন যে পারিবারিক ভাবেই বলেন কিংবা আমার নিজের যেই মতাদর্শ বলেন, আমার আসলে ধরেন যে মুক্তিযুদ্ধকে আমি খুব মানে কি বলবো যে খুব দৃঢ়ভাবে লালন করা একটা মেয়ে। তো এখন ব্যাপার যেটা হয় যে যে সরকারি ক্ষমতায় থাকুক, তাদের তো কিছু সমালোচনা হয়, তাদের কিছু কর্মকাণ্ডের মানে প্রতিবাদ হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের কিছু কিছু কার্যক্রম এমন ছিল যে সেটির সাথে আসলে কোনোভাবে আপোস করা সম্ভব হয়নি। যখন আসলে ছাত্রদের লাশ পড়তে থাকে কিংবা দেখা যায় যখন নাগরিকদের অধিকার খর্ব করা হয়, তখন স্বাভাবিকভাবে একজন সচেতন নাগরিকের জায়গা থেকে প্রতিবাদ করা দায়িত্ব মনে করেছি।
প্রতিবাদ করেছি। হুম, হুম। কিন্তু আসলে মজার ব্যাপার হচ্ছে মানে আমি একজন নাগরিকের জায়গা থেকে হচ্ছে প্রতিবাদ করেছি, কিন্তু আমার যারা সহযোদ্ধা তৎকালীন ছিলেন, যাদেরকে আমি ভেবেছিলাম, তারা আসলে কতটা প্রতিবাদ করেছেন এবং কতটা আসলে অ্যান্টি আওয়ামী রাজনীতি করেছেন, সেটিও আসলে কি বলবো যে 5 আগস্টের পরে আমার নতুন করে আসলে মানে আমার এই বোধের জায়গাটা ক্লিয়ার হয়েছে। কারণ আমি তো আসলে একটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে রাজনীতি করিনি, আমি আমার অ্যাক্টিভিজম করেছি, আমি হচ্ছে জনগণের অধিকারের পক্ষে কথা বলেছি। কিন্তু আসলে একটা দলের বিরোধিতার উপরেও যে কারোর রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকে, সেই শিক্ষাটাও আসলে অনেক দেরিতে নিতে হয়েছে আমার। এবং আমি আরেকটা কথা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ সরকার ছিল, সরকারে ছিল দেখে যে কাজগুলো আমাকে আপনারা করতে দেখেছেন, যদি সেই সময় জামাত কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা যে কোনো কিছু এবিসিডি যাই থাকুক না কেন, আমি কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড যদি গণবিরোধী মনে হতো আমি ঠিকই রাস্তায় নামতাম। এবং আমি কিন্তু সেটাই করেছি। আমার কখনোই মনে হয় নাই যে 7 মার্চের ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার হতে পারে। এবং আমি যখন দেখেছি যে কেউ সেভাবে এটা নিয়ে সেরকম জোরালো কোনো প্রতিবাদ করছে না, আমি কিন্তু কালক্ষেপণ না করে রাস্তায় নেমে এসেছি। এবং এটাই যে যখনই আমি দেখবো যে মানুষের উপর নিয়ে সরকার নিপীড়নমূলক আচরণ করছে, রাষ্ট্র নিপীড়নমূলক আচরণ করছে, মানুষের উপর জুলুম করা হচ্ছে, তখন আমি আসলে বারবারই রাস্তায় নেমে আসবো। এবং এটি কিন্তু আমার আসলে পূর্বের ধারাবাহিকতা। আমি কিন্তু বলবো না যে আমি হঠাৎ করে রাজপথে নেমে এসেছি, কারণ আমি রাজপথেই ছিলাম। আমি অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই ছিলাম। আমি তো কখনো রাজপথ ছেড়ে যাইনি। হুম, হুম। তো আমার মনে হয় যে ভবিষ্যতেও যদি এরকম কোনো মানে দুর্ভাগ্যজনক ভাবে, যদিও আমি নিজেও অনেক ক্লান্ত, আমার প্রায় 11 বছরের অ্যাক্টিভিজম, তো ধরেন যে যদি এরকম হয় যে সরকার রাষ্ট্রের নাগরিকদের উপর খুব নিপীড়নমূলক আচরণ করছে, আমি বারবার সেটার প্রতিবাদ জানাবো। আমরা এটি বারবার দেখেছি যে আপনি আপনার কথায়, কাজে, কর্মে এটি বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি কখনোই মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোস করবেন না, কিংবা মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী কোনো চেতনার সঙ্গে আপোস করেননি। যদি তাই হয়ে থাকে, জুলাই আন্দোলন যারা করলো, শেখ হাসিনার সরকার পতনের জন্য যখন এক দফা আন্দোলন হলো, আমি নিজেও কিন্তু দেখেছি শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজানো হয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নানান ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আমরা না হয় বুঝতে পারিনি, আপনি ওই আন্দোলনে ছিলেন না। আপনারা কি কখনো বুঝতে পেরেছেন যে এই আন্দোলনের মধ্যে, এই আন্দোলনের পিছনে অন্য কোনো স্টেট অথবা বিশেষ কোনো গোষ্ঠীর কাজ রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এসেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে? আমি বলবো যে এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। এবং আমার মনে হয় যে বিশ্বাসের জায়গাটাও, আমরা এমন দুর্ভাগ্যজনক একটা দেশে এবং সমাজে জন্মগ্রহণ করেছি, বিশ্বাসের জায়গাটা এত সরল হওয়া উচিত না। যেই কারণে যে আন্দোলন শুরু হয় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে, সেই আন্দোলনের ধরেন চূড়ান্ত যেই সফলতাটা আসে 5 আগস্ট, ঠিক 5 আগস্টেই আসলে দেখা যায় যে 32 নম্বরের বাড়িটি ভাঙচুর করা হয়, কিংবা যোদ্ধাদের উপর যে অত্যাচার গুলো নেমে আসে। এবং এগুলো কিন্তু তারা 5 আগস্টের আগে করার সাহস পায় নাই। তারা কিন্তু ধরেন যে 5 আগস্ট বিকাল থেকেই তো সারা দেশে তাণ্ডবটা শুরু হয়। তো আমি আসলে আজকে আমি অনেয়ারই বলছি, আমার যদি একবারের জন্য মনে হতো যে এটি আসলে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না, এটি সরকার পতনের আন্দোলন না, এটি আসলে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধীদের একটি কি বলবো যে একটি যেই অপচেষ্টা, এবং যেটা আসলে যেটা এখন মোটামুটি প্রমাণিত, এটা নিয়ে তো আসলে কনফিউশনের কিছু নাই। কারণ হুম, হুম, হুম। মুক্তিযোদ্ধাদের প্রতি যে আসলে একটা গোষ্ঠীর আক্রোশ ছিল কিংবা তাদের প্রতি যে বিদ্বেষ ছিল, সেটি তো আসলে তারা মানে দেখিয়ে দিয়েছে যখন তারা ক্ষমতার কাছাকাছি ছিল। তো আমার মনে হয় হুম। যে এই ব্যাপারগুলা, তাদের এই চেহারাটা যদি তারা 5 আগস্টের আগে উন্মুক্ত করতো, আমার মনে হয় আমি রাস্তায় নামার আগে দ্বিতীয়বার ভাবতাম। কারণ মানে আসলে দেশের কিছু মানে দেশের রাষ্ট্র ক্ষমতায় যে সরকার ছিল, তাদের কিছু সমালোচিত কর্মকাণ্ড বা তাদের কিছু সমালোচিত অ্যাকশন আছে, তারা হয়তো নাগরিকদের উপর কোনো একটি নিপীড়নমূলক আচরণ করেছেন, সেখানে আসলে মুক্তিযোদ্ধাদের ভূমিকাটা কোথায়, তারা কি দোষটা করেছে, এবং তাদের উপরেই কেন সব আক্রোশটা। এবং আপনি মানে একটা মজার কথা বলি, মজার না আসলে খুব আক্ষেপের কথা, সেটা হচ্ছে মানে যুদ্ধাপরাধীদের যে বিচারের জন্য যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল, তো হুম, হুম। সেইখানে প্রসিকিউটর তো কতজন ছিলেন? তুরিন আফরোজ ছাড়া কেউ কি আসলে গ্রেফতার হয়েছেন কিনা, এবং তাকে যেরকম নির্মম ভাবে টর্চার করে আসলে তাকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছিল, তার সাথে তো আমার দেখা হয়েছে এবং আমি তার ক্ষতগুলো দেখেছি, সহ্য করার মতো না। তো আসলে
তো বারবার করেই তো আসলে যখন একটা শক্তি ক্ষমতার কাছাকাছি গিয়েছে, তারা তো বারবার করেই যারা মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে চেয়েছে তাদের উপরই আসলে নিপীড়নমূলক আচরণ করেছে, সেটা ব্যারিস্টার তুরিন আফরোজ হোক, সেটা হচ্ছে এবং আমি যেহেতু এখন মানে আমার অবস্থানটা ক্লিয়ার করার পর থেকে মানে আমার প্রতিও যে আচরণগুলো হয়েছে, বিগত সরকারের আমলেও কিন্তু আমি একবার পুলিশে গিয়েছি, মানে আমাকে একবার ডিবি ধরে নিয়ে গেছিল। কিন্তু তখন তো আসলে আমাকে ধরেন যে এডিসি লেভেলের নিচে কেউ আমাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এতটুকু ডিগনিটি আমি পেয়েছি, তখন তো আমি শামসুনার হলের বিপিও হই নাই, তখন আমি একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম, আন্দোলনকারী শিক্ষার্থী ছিলাম। কিন্তু মানে এই সরকার দেখা গেল যে একজন কনস্টেবল লেভেলের মানুষজন নিয়ে যেইভাবে অপমান অপদস্থ করেছে, কিংবা এর আগে আমার গায়ে ডিম ছোড়া হয়েছে। তো ধরেন যে একটা গোষ্ঠী যে আরেকটা ছাত্র সংগঠনের মানে কি বলবো যে ভেতরে ছদ্মবেশে ছিল, সেটিও তো আসলে প্রমাণিত। কিন্তু মানে কেউ একটা মানে অ্যাটলিস্ট মেয়ে হিসেবে অন্য কেউ কোন একটি পুরুষ আমার চুল ধরে টানছে বা কিংবা আমাকে শারীরিকভাবে আঘাত করছে, এরকম ঘটনা তো ঘটে নাই। আমি তাদেরকে জাস্টিফাই করতেছি না, কিন্তু তুলনার জায়গা যদি আসে, তারা প্রায় 17 বছর ক্ষমতা ছিল, কিন্তু তারা নারীদের উপর আসলে এরকম নিপীড়নমূলক আচরণ কি করেছে? এই প্রশ্নের উত্তরটা যদি আমি কারো কাছে জিজ্ঞাসা করি, তারা আসলে কিভাবে দেবে? তো আসলে অনেকগুলো বিষয় চলে আসে। এবং আরেকটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে মানে আমাদের এটা নিয়তি কিনা যে আমাদের আসলে মনদের ভালো খুঁজতে চাওয়া, কিংবা দেখা যায় যে তুলনাগুলোও দুর্ভাগ্যজনক ভাবে এমন ভাবে দিতে হয় যে তুমি আরো বেশি খারাপ করতেছো দেখে যে একটু কম খারাপ করতেছে তার সাথে আমার আসলে একটা কোনো কি বলবো যে নেগোসিয়েশনের প্রশ্ন আসছে কিনা, এগুলো আসলে খুব দুর্ভাগ্যজনক। হামে আমাদের সন্তানগুলো যেভাবে মরে যাচ্ছে, মাঝখানে তো একটা রেজিম গেল, আরেকটা নতুন রেজিমে শুরু হলো। তো আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা আসলে জনগণের আমানত রক্ষাতে খুব বাজেভাবে ব্যর্থ। এবং বর্তমান সরকারও তার খুব মানে তার থেকে খুব আলাদা সেটা আমি মনে করি না। যদি তারা রাষ্ট্রের জনগণের অধিকারটাকে আমানত হিসেবে মনে করতো, তাহলে শুধুমাত্র 7 মার্চের ভাষণ বাজানোর জন্য বিশ্ববিদ্যালয়ের 3টা ছাত্রকে তারা হচ্ছে অন্যায়ভাবে এইভাবে দিনের পর দিন জেলে আটকায় রাখতো না। আমাকে জামিন দিয়েছে, বাকি দুজনকে এখনো দেয় নাই। যে ছেলেটাকে ছাড়ানোর মানে যে ছেলেটাকে প্রতিবাদ মানে গ্রেফতারের প্রতিবাদে আমি গিয়েছিলাম, সেই ছেলেটা এখনো জেলের ভেতরে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে মানে হতাশা প্রকাশ করা ছাড়া আসলে কি করতে পারি। মানে যদি আপনি ভুলের যেমন প্রশ্ন করেন, আগে আমি বলবো দেশে জন্ম নেওয়াটাই ভুল, এই বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। হুম, আপনি যেমন বলছেন যে আপনি আহ, যখন রক্ত দেখছেন চারিদিকে আপনার বিবেকে তাড়নায় আপনি নামতে বাধ্য হয়েছেন, যারা সরাসরি আওয়ামী লীগ করতো, আওয়ামী পরিবারের অনেক সদস্য কিন্তু ওই আন্দোলনে ছিল। এবং ওই আন্দোলনে আহ যে কথাগুলো আমরা এর আগে আলোচনা করলাম, যে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনা হয়েছিল, মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে আন্দোলনটা সফল হয়েছে সাধারণ মানুষের কন্ট্রিবিউশনের কারণে। নইলে গুটি কয়েক ছাত্র নেতা তো আর এই এত বড় অভ্যুত্থান সৃষ্টি করতে পারতো না। এক্স্যাক্টলি, তাহলে হ্যাঁ। ব্যাপক অংশের সাধারণ মানুষ এবং আওয়ামী পরিবারের সদস্যরাও সেই আন্দোলনে ছিল। আপনার মতো যারা অন্তত যারা সহ্য করতে পারেন, মনে হচ্ছে যে এটা সরকারি করছিল, কিন্তু এখন তো অনেক কিছু বেরোচ্ছে। সরকারের তৎকালীন আওয়ামী লীগ সরকারের দায়িত্ব অবশ্যই রয়েছে যে ঠিক মতো এটা হ্যান্ডেল করতে পারেনি। আবার যে স্নাইপার রাইফেলের কথা, ডিপ স্টেটের কথা আমরা শুনছি, তৃতীয় শক্তি হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এমন কথা আমরা শুনছি, এবং যার কারণে তো দায় মুক্তিটা দেওয়া হলো, নাহলে তো দায় মুক্তির কোনো প্রয়োজন ছিল না। তার মানে এই এরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই সব জায়গা থেকে মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এটি এক ধরনের আত্মপ্রবঞ্চনার শিকার কি এই আন্দোলনে যারা ছিলেন অনেকের মধ্যে কাজ করছে, যারা জুলাই যোদ্ধা? আপনি জুলাই যোদ্ধা, আহ যেহেতু বিভ্রান্তির বশত হোক, ইলিউশনের কারণে হোক, যে কোনো কারণে হোক আন্দোলনে ছিলেন আপনার প্রতিবাদের জায়গা থেকে, কিন্তু প্রতারিত হয়েছেন কিনা, যদি প্রশ্নটা এইভাবে করি যে আপনি প্রতারিত হয়েছেন কিনা জুলাই যোদ্ধা হিসেবে, এবং কোন ধরনের ভুল মনে হচ্ছে কিনা? শুধু আমি না, শুধু আমি না, যারা হচ্ছে জুলাইতে জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং সেই সাথে যেই মানুষগুলোর আকুণ্ঠ সমর্থনে আসলে একটা রেজিম চেঞ্জ হয়েছে, সবাই প্রতারিত হয়েছে। আমি একটা সময় জাতীয় নাগরিক কমিটিতে তো ছিলাম স্বল্প কিছুদিন, কিন্তু যখন তারা আসলে নারী বিদ্বেষটাকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে গিয়েছিল, তখন তো কোনোভাবে আমার পক্ষে আর সেখানে মানে অবস্থান করা সম্ভব হচ্ছিল না। তো আমি হুম, শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেলটার দায়িত্বে আসলে নিজের মানে আগ্রহেই আসলে ওই সেলটাতে আমি থাকতে চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যারা ভিকটিম আমি যেন তাদের জন্য কিছু করতে পারি। তো সেইখানে যাওয়ার পরে আসলে দেখা গেল যে আমাকে জাস্ট একটা টোকেন হিসেবে সেখানে রেখে দেওয়া হয়েছে। বর্তমানে একজন সংরক্ষিত নারী আসনের সাংসদ, তাকে হচ্ছে সেই সেলের হচ্ছে মূল
দায়িত্বটি দেওয়া হলো এবং তিনি জাস্ট নিজেকে সেই সেলের নামটি ভাঙিয়ে নিজের কিছু মানে যেখানে যেখানে পরিচিতি দরকার বা যেখানে যেখানে সুবিধা নেওয়ার দরকার সেগুলি করলেন, কিন্তু আলটিমেটলি মানে আমার পরিচিতির মধ্যে যে অসহায় মানুষগুলো ছিল, যে গরিব মানুষগুলো ছিল, তাদের জন্য আমি কিছু করতে পারি না। আমার অসহায়ত্বটা এই লেভেলে ছিল। তো মানে আমি তো দেখেছি যে কিভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে। কোন একটি দলের ধরেন যে ব্যাকআপ আছে কিংবা কোন একটা প্রিভিলেজড ফ্যামিলিতে আছে, যেরকম মীর মুগ্ধ কিন্তু আমি বলবো যে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, কিংবা তার বাবা মা জানে কিভাবে নেট ব্যবহার করতে হয়, ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাটলিস্ট ইনফর্ম করতে হয় মানুষকে যে আমার পরিবারের একটা সদস্য মানে চলে গিয়েছে আমাদের থেকে। কিন্তু যে ছেলেটা কখনো হচ্ছে কি বলবো, যে ছেলেটার পরিবার জানেই না কিভাবে রিচ আউট করতে হবে, কোথায় খুঁজতে হবে, গণকবর গুলো কোথায়, সেই ছেলেগুলোর হচ্ছে দেখা যায় যে 1 বছরের মধ্যেও তাদের লাশ আইডেন্টিফাই হয় না। মেডিকেলের মর্গে বছরের উপরে তাদের লাশ পড়ে থাকে এবং গণকবরে কিছু কিছু লাশের দেখা যায় এখনো আইডেন্টিফিকেশন সম্ভব হয় নাই। তো মানে ধরেন যে একটা রেজিম চেঞ্জের জন্য যে তারা ডেসপারেট ছিল এবং মানুষের মানে জীবনের প্রতি যে তাদের মিনিমাম কোনো দায়বদ্ধতা ছিল না, বরং তারা এই লাশের উপর দাঁড়িয়েই যে আসলে ক্ষমতায় আহরণ করতে চেয়েছিল, সেটি সাক্ষী তো আমি নিজে। আমি অন্য কার কথা কি বলবো, সেটি সাক্ষী তো আমি নিজে। তো আমার মনে হয় যে সময়, আমি একটাই কামনা করব, সময় যেন প্রত্যেককে তাদের কাজের উত্তম প্রতিদান দেয়। যার ইন্টেনশন সৎ ছিল, যে দেশের জন্য রাস্তায় নেমেছে, সেও যাতে তার প্রতিদান পায়, এবং যে মানে লাশের উপর ভর করে ক্ষমতায় উঠতে চেয়েছে, সেও যাতে তার প্রতিদান পায়, এটি আমার কামনা থাকবে। আপনার এই অনুভূতি থেকেই এই প্রশ্নটি আবারও করতে হয় যে যারা মব ক্রিয়েট করলো, যারা লাশের উপর দিয়ে রাজনীতি করে সরকার পতনের মধ্য দিয়ে নিজেরাই ক্ষমতা আসার চেষ্টা করলো এবং পরবর্তীতে মবতন্ত্র কায়েম হলো, আপনার উপরে মবের সৃষ্টি করা হয়েছে। আমরা দেখলাম পরবর্তীতে যেই মোসাদ্দেকরা আপনার উপরে মব ক্রিয়েট করেছিল, সেই মোসাদ্দেকরা এই পরবর্তীতে আবার মবের শিকার হলো। অর্থাৎ প্রকৃতি কি এইভাবেই বিচারটি নেবে? আমি প্রথমে বলবো যে আসলে এটি কোনোভাবেই কাম্য না। আমার উপর যে চরমভাবে নির্যাতন করেছে, আমিও তারপরেও চাইবো যে তাদের বিচারটি কিংবা তাদের একটি মানে নিয়মতান্ত্রিক উপায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার মানে হোক। দেশের জনগণ যাতে এই দায়িত্বটা হাতে তুলে না নেয়, কারণ এটি আসলে প্রমাণ করে আমার দেশের সার্বভৌমত্ব কোন অবস্থায় আছে, আমার দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার মানে চরম ব্যর্থতার একটি মানে প্রমাণ হচ্ছে এগুলো। তো আমি যেহেতু আমার দেশটাকে আমি সবার আগে প্রায়োরিটি দিতে চাই, আমি কোনোভাবেই চাই না আমার দেশের ভাবমূর্তি কিংবা আমার দেশের জনগণের যে নিরাপত্তা সেটি ঝুঁকিতে থাকুক। এবং আমার মানে যে কথাটা আমি বারবার বলি, যে যাদের যা দায়িত্ব, বাংলাদেশে আপনি দেখবেন যে যারা পেশাদার বিভিন্ন জায়গায় আছে, পেশাদারিত্বের প্রচন্ড পরিমাণে অভাব রয়েছে তাদের মধ্যে। তো এই সীমিত মানে সীমাবদ্ধতার মধ্যে যদি যারা পেশাদার, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যদি তাদের কাজটা ঠিক মতো তাদেরকে করতে দেওয়া হয়, ফাংশন করতে দেওয়া হয় তাদেরকে, আমার মনে হয় যে এই মবের অরাজকতা বন্ধ হওয়া সম্ভব। এবং এটি আসলে খুব কঠিন কিছু না, যদি সরকার মবকে প্রশ্রয় না দেয়, মব আসলে একদিনও টিকতে পারবে বলে আমি বিশ্বাস করি না। অনেক অনেক ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি আপনাকে, এবং অবশ্যই আপনার যে আইনিগত প্রক্রিয়াগুলির মধ্যে বিশ্বের সামনে আরো রয়েছে। আমরা আশা করব সেইখান থেকে অন্তত সরকার বিশেষ বিবেচনায় আপনাকে এই সব জায়গা থেকে মানে এই ধরনের হয়রানি থেকে মুক্তি দিবে। আপনাদের মতো মানুষদের নামে যে মামলাগুলো রয়েছে এগুলো প্রত্যাহার হবে, এটুকুই আমাদের কামনা। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।